This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহারাষ্ট্র ঝাড়খণ্ডে সরকার গড়ার তোড়জোড়, কালি মারাঠা ভূমে নয়া সরকারের শপথের সম্ভাবনা। রণকৌশল তৈরিতে আজ একনাথ শিন্ডের বাড়িতে বৈঠক। ঝাড়খণ্ডে আজ হেমন্ত সোরেনের বাসভবনে জোট বৈঠক। আজকের বৈঠকেই রণকৌশল ঠিক করবেন হেমন্ত সোরেন। 6 কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশের পরই শপথের তোড়জোড়। জয়ী প্রার্থীদের শপথ বাক্য পাঠ করানোর আমন্ত্রণ জানানো হচ্ছে রাজ্যপালকে। আজই রাজভবনে চিঠি দিচ্ছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মর্গের 2 ডোমের গ্রেফতারির মধ্যেই আরজি করে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। ডোমের কথা শুনে ময়না তদন্তের রিপোর্ট তৈরি করছেন ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান। ডোমের ভরসায় তৈরি হচ্ছে ময়না তদন্তের রিপোর্ট। ঘটনায় তদন্ত কমিটি গঠন আরজি কর কর্তৃপক্ষের। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই তৎপর হলো পুলিশ। বাংলা ঝাড়খণ্ড সীমানায় কুলটিতে পরিত্যক্ত আবাসনে এসটিএফ এর হানা। উদ্ধার 10টি আগ্নেয়াস্ত্র, 54 রাউন্ড কার্তুজ। গ্রেফতার করা হয়েছে 2 জনকে। ধৃতদের বাড়ি মুর্শিদাবাদের ডোমকলে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তোড়জোড়। হিমঘর থেকে 26 টাকা কেজি দরে আলু সরবরাহের সিদ্ধান্ত। হুগলির ব্যবসায়ীদের সঙ্গে কৃষি বিপণন মন্ত্রীর বৈঠক। কাল থেকেই খোলা বাজারে পাঠানোর প্রক্রিয়া শুরু। কলকাতায় 30 টাকার আশেপাশে নামতে পারে আলুর দর। আসুন এবার বিস্তারিত খবরে নজর রাখবো। দেখছেন টিভি9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, দিল্লিতে সর্বদলীয় বৈঠকে নেই তৃণমূল। শীত অধিবেশনের সংঘাত জিয়ে রাখার স্পষ্ট ইঙ্গিত দিল তৃণমূল। দিল্লিতে সর্বদলীয় বৈঠকে নেই তৃণমূল কংগ্রেস। মণিপুর এবং আদানি ইস্যুতে আলোচনা চাইবে কংগ্রেস। ওয়াকফ বিল পেশের বিরোধিতা করবে বিরোধীরা। ওয়াকফ বিলের বিরোধিতা করবে বিজেডিও। দলের সংসদীয় কমিটির বৈঠকে নির্দেশ নবীন পটনায়কের। ওয়াকফ বিলের বিরোধিতায় পথে নামছে একাধিক মুসলিম সংগঠন। আজ জয়পুর থেকে দিল্লি চলো ডাক দিয়ে মিছিল। কথা বলবো আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতি, শীতকালীন অধিবেশন হতে চলেছে এবং তার আগে এই সংঘাত জিয়ে রাখার স্পষ্ট ইঙ্গিত দিল তৃণমূল। কি আপডেট? দেখো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে বিষয়গুলি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তা হচ্ছে যে একাধিক ইস্যু তৃণমূল কংগ্রেস তারা আলোচনার জন্য তুলে ধরবে। তার মধ্যে মণিপুর ইস্যু অবশ্যই গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি বেকারিত্ব এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্যের যে অধিকার, সেই রাজ্যের অধিকারের বিষয়ে তৃণমূল কংগ্রেস তুলে ধরবে। কংগ্রেসের তরফ থেকে আদানি ইস্যু এবং মণিপুর ইস্যু তুলে ধরা হবে এবং এই মণিপুর ইস্যুতে সমস্ত বিরোধী দলগুলি একটা অবস্থান নিচ্ছে। এর পাশাপাশি যে ইস্যুতে সমস্ত বিরোধী দলগুলি একজোট হয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করতে চলেছে তা হলো ওয়াকফ বিল নিয়ে যে সিদ্ধান্ত ইতিমধ্যেই সরকার নিয়েছে যে এই শীতকালীন অধিবেশনে ওয়াকফ বিলের যে জেপিসি তৈরি হয়েছিল, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, তার রিপোর্ট পেশ করা হবে। বিরোধীদের বক্তব্য এখনো রিপোর্ট পেশের পর্যায়ে আলোচনা বা পর্যালোচনা পৌঁছয়নি। ফলত রিপোর্ট পেশ স্থগিত করা হোক এবং জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মেয়াদ বৃদ্ধি করা হোক এবং এখনই যেন বিল পাস করানো না হয়। কিন্তু এক্ষেত্রে সরকার অনড় রয়েছে। ফলত সব বিরোধীরা তারা একজোট হয়ে এক্ষেত্রে পদক্ষেপ করবে বা বাধা দেবে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, তা হচ্ছে বিজেডি, যারা কংগ্রেস অর্থাৎ বিরোধী শিবির এবং তার পাশাপাশি বিজেপির সঙ্গে সমদূরত্ব এতদিন বজায় রেখে চলতো, ওড়িশার ক্ষমতা হারানোর পর বিজেডি এবারে ওয়াকফ বিল নিয়ে তারা সরব হতে চলেছে, অর্থাৎ তারা পরোক্ষে বিরোধীদের পাশে থাকছে। এটা কিন্তু ইন্ডিয়া জোটের জন্য অত্যন্ত ইতিবাচক একটি ডেভেলপমেন্ট বলেই আমরা এই মুহূর্তে রাজনৈতিক মহলের ব্যাখ্যা থেকে বুঝতে পারি। বেশ, ধন্যবাদ জ্যোতি। এই মুহূর্তের আরো একটা বড় খবর, মহারাষ্ট্রে 26শে নভেম্বর সরকার গড়ার তোড়জোড়। 26শে নভেম্বর মহারাষ্ট্রে নতুন সরকারের শপথের সম্ভাবনা রয়েছে। রণকৌশল ঠিক করতে একনাথ শিন্ডের বাড়িতে বৈঠক। দেখুন, রাজ্য রাজনীতিতে মোড় ঘোরানো ফল মাদারিহাটে। একদম প্রথমবার এখানে জিতে যা বলে যেন প্রাসঙ্গিক হয়ে উঠল তৃণমূল। সংগঠিত শক্তি হিসাবে উত্তরবঙ্গে নিজেদের মাটিকে শক্ত করল শাসক দল। অথচ সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েও মাদারিহাটকে কিন্তু ধরে রাখতে পারল না বিজেপি। বিদ্রোহী জন বার্লার যা মতিগতি, তাতে ভাঙনের আশঙ্কা পদ্ম শিবিরে। মাদারিহাটের দরজা তৃণমূলের জন্যই হাট। বিজেপির গড় মাদারিহাট ছিনিয়ে নিল রাজ্যের শাসক দল। এই প্রথম মাদারিহাটে ফুটল জোড়া ফুল। মাদারিহাট জিতে এবার আলিপুরদুয়ার জেলায় খাতা খুলল তৃণমূল কংগ্রেস। রাজ্যে 3 দফায় ক্ষমতায় থাকলেও সে অর্থে উত্তরবঙ্গের সমর্থন কখনো তেমন পায়নি তৃণমূল। সেখানে বিজেপির জমি বেশ উর্বর, এবার সেখানেই বিরাট চমক।
উত্তরে আরও ক্ষয়িষ্ণু বিজেপি। নিজেদের জেতা আসন মাদারিহাট উপনির্বাচনে ধরে রাখতে পারল না তারা। একদিকে এই উপনির্বাচনকে কেন্দ্র করে মাদারিহাটে মনোজ টিগ্গা বনাম জন বার্লার লড়াই, অন্যদিকে চা বলয়ে সংগঠন না থাকা, সব মিলিয়ে হুড়মুড়িয়ে পড়ল পদ্ম শিবির। একসময় মাদারিহাট ছিল আরএসপির ঘাঁটি। উত্তরবঙ্গে যখন বিজেপির মাটি শক্ত হয়নি তখনও মাদারিহাট থেকে পদ্ম শিবির ভালো সমর্থন পেয়েছে। 2004-এর লোকসভা নির্বাচনে মাদারিহাট থেকে প্রায় 200 ভোটের লিড পায় বিজেপি। 2014-র লোকসভা নির্বাচনে এই আসন থেকে বিজেপির লিড অনেকটা বেড়ে হয় 24,000। এর 2 বছর পর 2016-র বিধানসভায় এবং 2021-এর বিধানসভা ভোটে মাদারিহাট থেকে জেতেন বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা। তবে গত লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার আসনে জন বার্লাকে সরিয়ে মনোজ টিগ্গাকে প্রার্থী করার পর বদলাতে থাকে সমীকরণ। টিকিট না পেয়ে ফোঁস করতে থাকেন বার্লা। 2021-এ বিজেপি 29,885 ভোটে জিতলেও এবার লোকসভা ভোটে ওই আসনে 11,063 ভোটের লিড পায় বিজেপি। 3 বছরের ব্যবধান কমে যায় প্রায় 18,822 ভোট। বিধানসভা উপনির্বাচনের আগে বিজেপির প্রচারে দেখাই যায়নি বার্লাকে, উল্টে প্রাক্তন বিজেপি সাংসদকে দেখা যায় তৃণমূল প্রার্থীর সঙ্গে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, বিদ্রোহী জন বার্লাই কি ফ্যাক্টর হয়ে দাঁড়ালো চা বলয়ে? এখানে কি নাই লিডারশিপ নাই? এখানে লিডারশিপ সাথে মতামত কেন নিবে না? বিহার থেকে আসবে, অন্য জায়গা থেকে আসবে, আর কলকাতা বসে ডিসিশন নিলে এইভাবে 26-এও এরকমই হবে। মাদারিহাট বা এই সমস্ত জায়গায় বিজেপির যে সাংগঠনিক ব্যবস্থা, তাদের যে জন বার্লা, তিনি তাদের দলের যে সব কথা শুনে চলছেন এমন নয়, এবং হয়তো সেক্ষেত্রে সেই বিষয়টিও মাদারিহাটে তাদের আসনটি চলে যাওয়ার ক্ষেত্রে একটি নির্ণায়ক কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 42% আদিবাসী ভোট নিজেদের দিকে টানা, 28টি চা বাগানে পাট্টা দেওয়া, চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের বাড়ি বানানো, মাদারিহাটে গোর্খা ভোট ব্যাংকের জন্য ভোট ভাগ, এসবের কারণে তৃণমূল দখল করেছে উত্তরের এই আসন। এবার খাতা খুললো মানে এই খাতা আর বন্ধ হবে না। উন্নয়নটাকে কিন্তু মানুষ চোখে দেখছে। চা বাগানে প্রচুর কাজ কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদে হয়েছে, সেটাকে কিন্তু মানুষ আজকে কিন্তু সেটাই ইয়ে করেছে। বিজেপি একদিকে, অন্যদিকে পুলিশ প্রশাসন, সমস্ত প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, টিএমসি এরা মিলেমিশে কাজ করেছে। তারপরে যেভাবে ভোটারদেরকে ম্যানিপুলেট করতে, টাকা দিয়ে হোক, মদ খাইয়ে হোক, আমরা ওই পথে হাঁটতে চাই। 2021-এর বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারে 5-5 ছিল বিজেপির। মাদারিহাট দখল করে স্কোরশিট তৃণমূলের পক্ষে 1-4। তবে তৃণমূলের প্রশংসা করে বার্লার ইঙ্গিত কিন্তু অন্যরকম। চ্যালেঞ্জ করছি, যদি এই 7টা এমএলএ, একটা তো হেরে গেল, আরো 6টা এমএলএ আগামী দিন দাঁড়াইলে এরা আরো যেভাবে আজকে মাদারিহাটে হয়েছে আগামী দিনে এইভাবে হবে। দল থেকে একজন কমে যাওয়া বা দলের একজন যদি বিরোধিতা করেন, সেটা নিঃসন্দেহে চিন্তার বিষয় এবং সেটা গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। এটা নিয়ে আমরা আমাদের আত্মসমীক্ষা চালাবো, কারণ মাদারিহাটে যে ফলাফল হয়েছে সেটা আমাদের কাছে প্রত্যাশিত না। বিজেপির মুখে আত্মবিশ্লেষণের কথা, কিন্তু তার ফাঁকে উত্তরের জমি শক্ত হচ্ছে তৃণমূলের। বিজেপির আত্মবিশ্বাস ছিল যে মাদারিহাটে চা বাগানের সমস্ত ভোট নাকি তারাই পাবেন, আর তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে ওই আসনের জন্যে লেগেছিল। তার জন্যে চা বাগানের শ্রমিকদের আবাস তৈরি করে দেওয়া, পানীয় জলের সমস্যা মেটানো, মজুরি বৃদ্ধি, এই সমস্ত কাজকর্মটা তারা করে গিয়েছে, আর তাতেই নাকি মাদারিহাটের ফলাফলে বদল এসেছে। এবার ঝাড়খণ্ডের দিকে নজর রাখবো। ঝাড়খণ্ডেও সরকার গড়ার তোড়জোড় চলছে। হেমন্ত সোরেনের বাসভবনে জোটের বৈঠক। আজকের বৈঠকেই রণকৌশল ঠিক করবেন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডে উপমুখ্যমন্ত্রীর কোর্সের দৌড়ও শুরু এবার।